অডিও বুক বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন হুমায়ূন আহমেদের লেখা মিসির আলীর অমীমাংসিত রহস্যের পার্ট 3। এটা কি অম্বিকাবাবুর বাড়ি? দরজা ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে জবাব দিল না। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। মেয়েটির বয়স 19-20, হালকা পাতলা গড়নের শ্যামলা মেয়ে। চোখ দুটি অপূর্ব, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার চোখ নয়, কিন্তু মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলী বললেন, অম্বিকাবাবুর সঙ্গে খুব প্রয়োজন। আমার নাম মিসির আলী। আমি আপনাকে চিনি। তাই বুঝি? তাহলে তো ভালোই হলো, লোকজন আমাকে চিনতে শুরু করেছে। এটাই সমস্যা। তোমার নাম কি? অতসী। অতসী, তোমার বাবা কি আছেন? মেয়েটি জবাব দিল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। মিসির আলী নিশ্চিত হলেন অম্বিকাবাবু বাড়িতেই আছেন, তবে অতসী হয়তো তা স্বীকার করবে না। মিথ্যা করে বলবে বাবা বাড়ি নেই, তবে মেয়েটিকে দেখে মনে হবে মিথ্যা বলার অভ্যাস এখনও হয়নি। মিথ্যা বলার আগে তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। মিসির আলী মেয়েটিকে বিপদ থেকে উদ্ধার করলেন। হাসি মুখে বললেন, উনি বোধহয় বাড়ি নেই। অতসী হাঁফ ছেড়ে বাঁচল, সঙ্গে সঙ্গে বলল, জি না, নেই। ওনার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন ছিল। কখন এলে ওনাকে পাওয়া যাবে বলো তো? মিসির আলী আবার মেয়েটিকে বিপদে ফেললেন। এখন অতসীকে বাধ্য হয়ে সময় দিতে হবে, কিংবা বলতে হবে ওনার সঙ্গে দেখা করা যাবে না। এই দুইটির কোনটি সে বলবে কে জানে। মিসির আলী বললেন, ওনার সঙ্গে দেখা না করলেও অবশ্য চলে, তোমার সঙ্গে কথা বললেও হয়। আমি বরং তোমার সঙ্গে দু একটা কথা বলে চলে যাই। অতসী চমকে উঠে বলল, আমার সঙ্গে? আমার সঙ্গে কি কথা? তুমি কথা বলতে না চাইলে বলতে হবে না। আসুন, ভেতরে আসুন। ভেতরে আসারও প্রয়োজন দেখছি না, এখানে দাঁড়িয়েই কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে যাই। জিজ্ঞেস করব? করুন। অম্বিকাবাবুর 3টে দাঁত কি সোনা দিয়ে বাঁধানো? অতসী হ্যাঁ সূচক মাথা নাড়ল। এবার সে তাকালো ভীত চোখে। তার চোখের পাতা দ্রুত কাঁপছে, নাকের ডগায় ঘাম জমছে। চোখেও তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি এখন আর নেই। অতসী অতসী তাকালো, কিছু বলল না। শোনো মেয়ে, তোমার বাবা এক রাতে আমার সঙ্গে গল্প করতে এসেছিলেন। তিনি বললেন তার নাম ওসমান গনি। তিনি অপ্রকৃতস্থ একজন মানুষের অভিনয় করলেন। বেশ ভালো অভিনয়, আমি ধরতে পারলাম না। বাবা কি আপনাকে এ বাড়ির ঠিকানা দিয়ে এসেছিলেন? না। তাহলে ওনাকে খুঁজে বের করলেন কিভাবে? মিসির আলী হাসতে হাসতে বললেন, তুমি একটু আগেও বলেছ তুমি আমার নাম জানো। নাম যদি জানো তাহলে এটাও জানা উচিত যে মানুষ খুঁজে বের করার মতো বুদ্ধি আমার আছে। কি করে বের করেছি জানতে চাও? অতসী হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে শোনো, তোমার বাবা বলেছিলেন তার ডায়াবেটিস। এই অংশটি অভিনয় নয়, কারণ তিনি চিনি ছাড়া চা খেতে চাইলেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যে ঢাকায় থাকে সে চিকিৎসার জন্য ডায়াবেটিক সেন্টারে যাবে, এটাই স্বাভাবিক। কাজেই আমি গেলাম বারডেমে। জিজ্ঞেস করলাম তাদের এমন কোনো রোগী আছে কি না যার 3টি দাঁত সোনা দিয়ে বাঁধানো। তারা সঙ্গে সঙ্গে বলল, অম্বিকাবাবু। সোনা দিয়ে দাঁত বাঁধানো না থাকলে খুঁজে বের করতে আরেকটু সময় লাগতো। তার চোখ দেখে বোঝা যাচ্ছে না সে বিস্মিত হয়েছে কিনা। মিসির আলী চাচ্ছেন মেয়েটি বিস্মিত হোক, কারণ মেয়েটির বিস্ময় অভিভূত করা তার নিজের স্বার্থেই প্রয়োজন। সে বিস্ময় অভিভূত হলেই তার সব প্রশ্নের জবাব দেবে, আগ্রহ করে দেবে। অতসী, জি। তোমার বাবা যে বাড়িতেই আছেন তা আমি জানি, যদিও বুঝতে পারছি না কেন তুমি তোমার বাবার সঙ্গে আমাকে দেখা করতে দিচ্ছ না। আমার বাবা অসুস্থ। ও, বিশ্বাস করুন তিনি অসুস্থ। বিশ্বাস করছি। আপনি কি ভিতরে এসে বসবেন? তুমি দরজা থেকে হাত নামালেই ঘরে ঢুকবো। আজ সারাদিন খুব ছোটাছুটি করেছি, চা খাওয়া হয়নি। তুমি কি চা খাওয়াবে? আপনি দুধ ছাড়া চা যদি খেতে পারেন তাহলে খাওয়াবো। ঘরে দুধ নেই। চা দুধ ছাড়া খাওয়াই ভালো। অতসী দরজা ছেড়ে সরে দাঁড়ালো। মিসির আলী ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তার মন খারাপ হয়ে গেল। হতদরিদ্র অবস্থা। এই ঘরটি নিশ্চয়ই এদের বসার ঘর। দুটো বেতের চেয়ার, অনেক জায়গায় বেত খুলে গেছে, তার দিয়ে মেরামত করা। ঘরের প্রায় পুরোটা জুড়ে বড় একটা চকি, চকিতে পাটি পাতা। সে পাটিও দীর্ঘ ব্যবহারে জীর্ণ। পাটির পাশে হাত পাখা। যদিও একটি সিলিং ফ্যান দেখা যাচ্ছে, মাকড়সা জাল বানিয়েছে ফ্যানের পাখায়, অর্থাৎ ফ্যানটি অনেকদিন ঘুরছে না। মিসির আলী মন স্থির করতে পারলেন না কোথায় বসবেন। পাটিতে বসবেন না বেতের চেয়ারে বসবেন। পাটিতে বসাই ঠিক করলেন।
এখান থেকে বাড়ির ভেতরের খানিকটা দেখা যায়। মেয়েটি চা বসিয়েছে বারান্দায়। এদের রান্নাঘর সম্ভবত বারান্দায়। দু কামরার বাড়ি। ভেতরের ঘরে নিশ্চয়ই মেয়েটি ঘুমায়। বসার ঘরে থাকেন অম্বিকাবাবু। ভদ্রলোকের পেশা কি তা বোঝা যাচ্ছে না। চটপটে ধরনের কথাবার্তা এবং গল্প তৈরি করে বিশ্বাসযোগ্যভাবে বলার ক্ষমতা থেকে দু ধরনের সম্ভাবনার কথা মনে হয়। ভদ্রলোকের পেশা দালালি করা, ভদ্রলোক একজন জ্যোতিষী। জ্যোতিষী হবার সম্ভাবনাই বেশি, কারণ তার হাতে 3টি পাথরের আংটি। তবে জ্যোতিষীরা ঘরে নানান নিদর্শন ছড়িয়ে রাখবে। রাস্তায় সাইনবোর্ড থাকবে, জ্যোতিষ সম্রাট অম্বিকাচরণ। করগণনা ও কোষ্ঠী বিচার করা হয়। অতসী চায়ের কাপ হাতে নিয়ে ঢুকলো। মৃদু গলায় বলল, চা নিন। মিসির আলি চায়ের কাপ হাতে নিলেন। অতসী ক্ষীণ গলায় বলল, ঘরে চিনিও নেই। চিনি ছাড়া চা। আপনি কিছু মনে করবেন না। বাবা চায়ে চিনি খান না, কাজেই চিনি কেনা হয় না। অতসী, তুমি বসো। অতসী বেতের চেয়ারে বসলো। মিসির আলি বললেন, তোমার মুখ দেখে মনে হচ্ছে চিনি ছাড়া চা দিয়ে তুমি মন খারাপ করেছো। মন খারাপ করার কিছু নেই, আমি চায়ে দুধ খাই, চিনি খাই না। মেয়েটি কিছু বলল না। মিসির আলি বললেন, তুমি আর তোমার বাবা, তোমরা দুজনে এখানে থাকো? হ্যাঁ। তোমরা ক ভাই বোন? আমি একা। তোমার মা জীবিত নেই? না। কতদিন আগে মারা গেছেন? 16-17 বছর আগে। কি করেন তোমার বাবা? তিনি নবীনগর গার্লস স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন। রিটায়ার করেছেন। আগে প্রাইভেট পড়াতেন, এখন আর পড়ান না, অসুস্থ। কতদিন ধরে অসুস্থ? বছর 2। খুব অপ্রিয় একটা প্রশ্ন করছি অতসী, তোমাদের চলে কিভাবে? অতসী জবাব দিল না, স্থির চোখে তাকিয়ে রইল। মিসির আলি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন, আমি ভেবেছিলাম তোমার বাবা একজন জ্যোতিষী। তিনি যে স্কুল শিক্ষক বুঝতে পারিনি। অতসী যন্ত্রের মতো গলায় বলল, আপনি ঠিকই অনুমান করেছেন। বাবা মাস্টারির পাশাপাশি জ্যোতিষ চর্চা করতেন। করতেন বলছো কেন? এখন করেন না? না। শখের চর্চা? শখের চর্চা না, তিনি টাকা নিতেন। ও আচ্ছা, তার রোজগার কেমন ছিল? তার রোজগার ভালোই ছিল। তিনি রোজগার যেমন করতেন, খরচও তেমন করতেন। আপনি নিশ্চয়ই তার হাতের আংটি 3টি লক্ষ্য করেছেন। একটি আংটি হচ্ছে নীলার। বিক্রি করলে অনেক টাকা পাওয়ার কথা। বিক্রি করছো না কেন? আমার মনে হচ্ছে বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অতসী জবাব দিল না। মিসির আলি বললেন, কাগজ কলম আনো তো, আমি আমার বাসার ঠিকানা লিখে দিচ্ছি। তোমার বাবা সুস্থ হলে আমাকে খবর দিও, আমি তার সঙ্গে দেখা করব। হাতটাও না হয় দেখাবো। আপনি হাত দেখায় বিশ্বাস করেন? না, করি না। অতিপ্রাকৃত কোনো কিছুতেই বিশ্বাস করি না। তাহলে বাবাকে হাত দেখাতে চাচ্ছেন কেন? কৌতূহল, আর কিছুই না। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু কেউ যদি বলে আমার বাসায় একটা পোষা ভূত আছে, দড়ি দিয়ে খাটের পায়ার সঙ্গে বেঁধে রাখি, তাহলে আমি অবশ্যই ওই ভূত দেখতে যাব। মিসির আলি উঠে দাঁড়ালেন। অতসী তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। মিসির আলি বললেন, যাই। মেয়েরা কিছুই বলল না। রাস্তায় নেমে মিসির আলি পেছন ফিরে তাকালেন। অতসী এখনও দরজা ধরে দাঁড়িয়ে। একটা বিশেষ জরুরি কথাই মিসির আলি জিজ্ঞেস করতে ভুলে গেছেন। ওসমান গনিকে মেয়েটি চেনে কিনা। তিনি ফিরে এলেন। মেয়েটি দরজা ধরে দাঁড়িয়ে আছে, যেন সেও জানে মিসির আলি ফিরে আসবেন। অতসী, জি। তুমি কি ওসমান গনি সাহেবকে চেনো? অতসী চুপ করে রইল। মিসির আলি জবাবের জন্য মিনিট 2 অপেক্ষা করলেন। আর অপেক্ষা করার অর্থ হয় না। মেয়েটি মুখ খুলবে না। অতসী, বলুন। আমার ঠিকানাটা হারাবে না, যত্ন করে রেখো। আমি অপেক্ষা করব তোমাদের জন্য। আমি তোমাদের সাহায্য করতে চাই। ঠিক তখন বাড়ির ভেতর থেকে পশুর গর্জনের মতো গর্জন শোনা গেল। কেউ মনে হয় ভারী কিছু ছুঁড়ে ফেলল। মিসির আলি বললেন, তোমার বাবাকে কি তালাবদ্ধ করে রাখা হয়েছে? অতসী হ্যাঁ না কিছুই বলল না। মেয়েটি স্থির চোখে তাকিয়ে আছে। সে একবারও চোখের পলক ফেলল না। মিসির আলি পথে নামতে নামতে ভাবতে লাগলেন, মানুষ সেকেন্ডে কবার চোখের পলক ফেলে? চোখের পলক ফেলা দিয়ে মানুষের চরিত্র কি বিচার করা যায়? যেমন সেকেন্ডে 5বারের বেশি যে চোখের পলক ফেলবে সে হবে রাগী, যে 3বারের কম ফেলবে সে হবে ঠান্ডা ধরনের মানুষ। কেউ কি চেষ্টা করেছে? 1 সপ্তাহ কেটে গেল। কেউ মিসির আলির সঙ্গে দেখা করতে এলো না। আর বোধহয় আসবে না। আসবার হলে প্রথম 2-3 দিনের মধ্যেই আসতো। 8ম দিনে মিসির আলি নিজেই গেলেন।
অনেকক্ষণ দরজার কড়া নাড়ার পর বাচ্চা একটা ছেলে দরজা খুলল। মিসির আলি বললেন, অতসী আছে? ছেলেটা হাসি মুখে বলল, আমরা নতুন ভাড়াটে, তারা চলে গেছে। কোথায় গেছে জানো? না। আচ্ছা। আশ্চর্য ব্যাপার হচ্ছে মিসির আলি কেন জানি নিশ্চিন্ত বোধ করছেন। বড় ধরনের ঝামেলা মাথার উপর থেকে নেমে গেলে যে ধরনের স্বস্তি বোধ হয় সে ধরনের স্বস্তি। শরীরটা খারাপ হবার পর থেকে তার ভেতরে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। চাপ সহ্য করতে পারেন না। ওসমান গনি, অম্বিকাচরণ, এই দুজনের ব্যাপারটা তার উপর চাপ দিচ্ছিল। এখন মনে হচ্ছে চাপ থেকে মুক্তি পেলেন, আর ভাবতে হবে না। 30 লক্ষ লোকের বাস এই শহরে। 30 লক্ষ লোকের ভেতর কেউ যদি হারিয়ে যেতে চায় তাকে খুঁজে বের করা মুশকিল। আর দরকারই বাকি। মিসির আলি রিকশা নিলেন। হালকাভাবে বৃষ্টি পড়ছে, কুয়াশার মতো বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরের দিকে রওনা হয়েছেন। তার ভালো লাগছে। বৃষ্টি বাড়ছে, কিন্তু তার হুড তুলতে কিংবা প্লাস্টিকের পর্দায় শরীর ঢাকতে ভালো লাগছে না। রাস্তার লোকজন আগ্রহ নিয়ে তাকে দেখছে। একটা মানুষ রিকশায় বসে ভিজতে ভিজতে এগোচ্ছে। রিকশাওয়ালা ধমকে সুরে বলল, হুড তুলেন, ভিজতেছেন কেন? মিসির আলি জবাব দিলেন না। রিকশাওয়ালা রাস্তার পাশে রিকশা থামিয়ে বিরক্ত মুখে হুড তুলতে লাগলো। হুড থাকা সত্ত্বেও একটা মানুষ তার রিকশায় ভিজবে, এটা তার সহ্য হচ্ছে না। সে হয়তো সূক্ষ্মভাবে অপমানিত বোধ করছে। রিকশা আবার চলতে শুরু করলো। মিসির আলি ভাবতে শুরু করলেন, কি করে এই অম্বিকাচরণ বাবুকে খুঁজে বের করা যায়? কাজটা কি খুব জটিল? তার কাছে মনে হচ্ছে না। ভদ্রলোক যে বাড়িতে ছিলেন সে বাড়ির মালিক জানতে পারে। নতুন বাড়ির ঠিক ঠিকানা বলতে না পারলেও কোন এলাকায় গিয়েছেন তা বলতে পারার কথা। আশেপাশের মুদির দোকানগুলোতে খুঁজতে হবে। নিশ্চয়ই আগে যেখানে ছিলেন তার আশেপাশের মুদির দোকানে তার বাকির খাতা আছে। বাকির সব টাকা দিতে না পারলে দোকানদারকে নতুন বাসার ঠিকানা বলে যাবেন, এটাই সঙ্গত। সবচেয়ে বড় সাহায্য পাওয়া যাবে বিটের পিয়নদের কাছ থেকে। এরা বলতে পারে, তবে সময় সাপেক্ষ ব্যাপার। রিকশাওয়ালা, যে আপনার নাম কি ভাই? কেরামত। শুনুন ভাই কেরামত, আপনি আমাকে যেখান থেকে এনেছিলেন ঠিক সেখানেই নামিয়ে দিয়ে আসুন। আর হুডটা ফেলে দিন, আমার বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে ভালো লাগছে। রিকশাওয়ালা রিকশা থামালো। সে অসম্ভব বিরক্তি নিয়ে তাকাচ্ছে। মিসির আলি লক্ষ্য করেছেন, রিকশাওয়ালাদের মধ্যে এই একটা ব্যাপার আছে, তারা যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানে যেতে চায় না। হয়তো কোনো এক কুসংস্কারের মধ্যে তারাও আছে। যেখান থেকে যাত্রা শুরু সেখানে ফিরে আসা যাবে না। ফিরে এলে চক্র সম্পূর্ণ হয়। মানুষ কখনো চক্র সম্পূর্ণ করতে চায় না, সে চক্র ভাঙতে চায়। কিন্তু প্রকৃতি নামক অজানা অচেনা কিছু একটা বারবার মানুষের চক্র সম্পূর্ণ করে দেয়। কেন করে? তুমুল বর্ষণ হচ্ছে। মিসির আলি ভিজছেন, ভালো লাগছে। তার খুবই ভালো লাগছে। বৃষ্টিতে ভেজার জন্যই হয়তো তার জ্বর এসে গেল। বেশ জ্বর, তবে আরামদায়ক জ্বর। এক ধরনের জ্বরে শারীরিক কষ্ট প্রধান হয়ে দাঁড়ায়, আরেক ধরনের জ্বরে শরীরে ভোঁতাভাব চলে আসে। অনুভূতির তীক্ষ্ণতা থাকে না। গরম কম্বলের ভেতর ঢুকে আরাম করতে ভালো লাগে। ক্ষুধা নামক শারীরিক যন্ত্রণার হাত থেকেও সাময়িক ত্রাণ পাওয়া যায়, কারণ এ জাতীয় জ্বরে ক্ষুধাবোধ থাকে না। রাত 11টা, বাতি নিভিয়ে ঘুমোতে যাবার নির্ধারিত সময়। মিসির আলি নিয়ম ভঙ্গ করলেন। বিছানায় যাবার পরিবর্তে খাতা হাতে বসার ঘরে ঢুকলেন। গত কয়েকদিন ধরেই ওসমান গনি সম্পর্কে কিছু কিছু নোট করেছেন। নোটগুলো পড়া দরকার। মাথায় যন্ত্রণা হচ্ছে। তার উচিত বাতি নিভিয়ে ঘুমোতে যাওয়া। তিনি নিশ্চিত জানেন ঘুম আসবে না। গত 2 রাত তাই হয়েছে। প্রায় সারা রাত জেগে কাটিয়েছেন। তার চেয়ে খাতা নিয়ে বসে থাকা ভালো। পড়তে পড়তে একসময় সোফাতেই ঘুমিয়ে পড়বেন। নিয়ন্ত্রিত জীবনযাপন বোধহয় তার ভাগ্যে নেই। মিসির আলি পড়তে শুরু করলেন। ওসমান গনি। ওসমান গনিকে আমি দেখিনি। কোটিপতি মানুষ, একজন বেহালাবাদক। যারা জন্ম থেকেই কোটিপতি এবং যারা পরবর্তী সময় কোটিপতি হয় তাদের প্রকৃতি ভিন্ন হয়। নিতান্ত দরিদ্র অবস্থা থেকে যারা কোটিপতির পর্যায়ে আসে তাদেরকে এক জীবনে দুরকম সমস্যায় পড়তে হয়।
অর্থকষ্টের সমস্যা এবং প্রচুর অর্থ দিয়ে কী করা যায় সেই সমস্যা। ওসমান গনির ক্ষেত্রেও তাই ঘটেছে। যাদের ক্ষেত্রে এটা ঘটে তাদের মধ্যে সামান্য পরিমাণ হলেও ভারসাম্যহীনতা দেখা যায়। সাধারণ মানুষদের বেলায় তার চরিত্র ব্যাখ্যা করে বলে দেওয়া সম্ভব, বিশেষ বিশেষ পরিস্থিতিতে সে কী করবে, রেগে যাবে, আনন্দিত হবে, না দুঃখিত হবে, হলেও কী পরিমাণ হবে। কিন্তু ওসমান গনি জাতীয় মানুষ যারা দুটি ধাপ অতিক্রম করেছেন তাদের ক্ষেত্রে আগেভাগে কিছু বলা সম্ভব নয়। চরিত্রে পেসিকটিবিলিটি বলে কিছু তাদের থাকে না। ওসমান গনি সম্পর্কে ডাক্তার এবং পুলিশ বলছে স্বাভাবিক মৃত্যু, তার কন্যা বলছে আত্মহত্যা। তার কন্যার বক্তব্যই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। এই জাতীয় চরিত্রের মানুষদের কাছে জীবন একসময় অসহনীয় হয়ে ওঠে। তারা একসময় ভাবতে শুরু করে এই জীবনে যা পাবার ছিল সব পাওয়া হয়ে গেছে, আর কিছুই পাওয়ার নেই। আত্মহননের পথ তখন সহজ স্বাভাবিক পথ বলে মনে হয়। এ পর্যন্ত পুরো ব্যাপারটায় কোনো জটিলতা নেই। জটিলতা যিনি সৃষ্টি করেছেন তার নাম অম্বিকাবাবু। অম্বিকাবাবুর সঙ্গে আমার এখনও দেখা হয়নি। তিনি নতুন এক আস্তানায় আশ্রয় নিয়েছেন। সেই আস্তানা আমি খুঁজে বের করেছি, যদিও এখনও ঠিক করিনি ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করব কি করব না। অম্বিকাবাবুর কন্যার সঙ্গে আমার দেখা হয়েছে। কন্যার বক্তব্য অনুযায়ী তার বাবা অসুস্থ, তার সঙ্গে দেখা করা যাবে না। অসুস্থ মানুষের সঙ্গে দেখা করতে না দেওয়া মধ্যবিত্ত মানসিকতা নয়। মধ্যবিত্ত মানসিকতায় অসুস্থ মানুষদের সঙ্গেই বরং বেশি দেখা করা এবং সাক্ষাতের ব্যবস্থা থাকে। মৃত্যুপথযাত্রী যার শ্বাসকষ্ট শুরু হয়েছে তাকেও দল বেঁধে লোকজন দেখতে আসবে এবং জিজ্ঞেস করবে এখন শরীরটা কেমন। তবে মধ্যবিত্ত মানসিকতায় এক ধরনের অসুস্থ রোগী আছে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ। তারা হচ্ছে মানসিক রোগী। শরীরের রোগ আমরা দেখতে ভালোবাসি, কিন্তু মনের রোগ নয়। এই রোগ সম্পর্কে কাউকে জানতে দেওয়া যাবে না। পশুর মতো অম্বিকাবাবুকে গর্জন করতে আমি শুনেছি, তবে তা অভিনয়ও হতে পারে। তারপরেও অম্বিকাবাবু যে একজন মানসিক রোগী তা ধরে নেওয়া যায়। মেয়ের কথা অনুযায়ী তিনি অনেকদিন থেকে অসুখে ভুগছেন। একজন মানসিক রোগী আমাকে দিয়ে একটি চিরকুট লিখিয়ে নিল। সেই সাবধানবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। কাকতালীয় ব্যাপার বলে একে উড়িয়ে দেওয়া যায় না। আমার ধারণা বিশেষ কোনো উদ্দেশ্যে আমাকে সমস্যাটির সঙ্গে জড়ানো হয়েছে। ওসমান গনি নিজেই কাজটি করতে পারতেন যাতে তার মৃত্যু নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়, কিন্তু তা করবেন বলে মনে হয় না। একজন অসম্ভব ধনবান ব্যক্তি যিনি নিজের ভুবন নিয়ে ব্যস্ত তিনি আমাকে চিনবেন তা আশা করা যায় না। তাছাড়া ভদ্রলোক নিভৃতচারী। তার চেয়ে বড় যুক্তি, আমার নোটটি পেয়ে তিনি চিন্তিত হয়ে তার ছেলেবেলার বন্ধু হোম মিনিস্টারকে টেলিফোন করেছিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে? এই কি দাঁড়াচ্ছে না যে ওসমান গনি সমস্যার সঙ্গে আমাকে জড়িয়েছেন অম্বিকাচরণ? তার উদ্দেশ্য কি ওসমান গনিকে সাবধান করা? এই কাজটি তো তিনি আমাকে না জড়িয়েও করতে পারতেন। আমাকে জড়ালেন কেন? লেখা এই পর্যন্ত। মিসির আলি হাই তুললেন। তার ঘুম পাচ্ছে, এখন শুয়ে পড়লে হয়তো ঘুম এসে যাবে। তিনি হাত মুখ ধুয়ে রাতের শেষ সিগারেটটি খেলেন এবং তার খাতায় পেন্সিল দিয়ে লিখলেন, ওসমান গনির মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ধারণাই হত্যাকাণ্ডের নায়িকা তার কন্যা নাদিয়া গনি। ওসমান গনির স্ত্রীর মৃত্যু এই মেয়েটির হাতেই হয়েছে। মিসির আলি অবাক হয়ে নিজের লেখার দিকে তাকিয়ে আছেন। হুট করে এই কথাগুলো কেন লিখলেন তিনি নিজেই জানেন না। হয়তো তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। তার হাতে কোনো যুক্তি প্রমাণ নেই, তবু তার মন বলছে এই হচ্ছে আসল ঘটনা। অম্বিকাচরণ বলে এক ভদ্রলোক ঘটনা জানেন। তিনি সাহায্য প্রার্থনা করছেন মিসির আলি নামের একজনের কাছে। মিসির আলি ঘুমোতে গেলেন রাত 1টার দিকে। অনেকদিন পর তার সুনিদ্রা হলো। হোম মিনিস্টারের দর্শন প্রার্থীর সংখ্যা অনেক। সবাই নিঃশব্দে অপেক্ষা করছে। ডাক্তারের চেম্বারের রোগীরা যেমন চাপা অশান্তি নিয়ে অপেক্ষা করে, সবার অপেক্ষার ধরন সেরকম। কারণ মিনিস্টার সাহেব সবার সঙ্গে দেখা করছেন না। মিনিস্টারের পিএ যেই আসছে তার নাম ধাম এবং সাক্ষাতের কারণ লিখে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফিরে এসে বলছে আজ মিনিস্টার সাহেব একটা ক্যাবিনেট মিটিংয়ে যাবেন, আজ দেখা হবে না,
অন্য আরেকদিন আসুন। এর মধ্যেও আবার কাউকে কাউকে আবার বসতে বলছে। সরাসরি বলে দিলেই হয় আপনার সঙ্গে মিনিস্টার সাহেব দেখা করবেন, আপনার সঙ্গে দেখা করবেন না। মিসির আলি সাক্ষাতের কারণের জায়গায় প্রথমে লিখেছিলেন ব্যক্তিগত। পর মুহূর্তেই মনে হয়েছে সাক্ষাতের কারণ ব্যক্তিগত নয়, তিনি এসেছেন ওসমান গনি প্রসঙ্গে কথা বলার জন্য। এটা কোনো ক্রমেই ব্যক্তিগত নয়। কাজেই ব্যক্তিগত শব্দটি কেটে তার নিচে লিখলেন ওসমান গনি প্রসঙ্গ। লেখার পর মনে হলো এই ওসমান গনি যে সেই ওসমান গনি, তা কি মিনিস্টার সাহেব বুঝতে পারবেন? ওসমান গনি নামের আগে লেখা উচিত ছিল বেহালাবাদক এবং শিল্পপতি ওসমান গনি। তাহলে আবার নতুন করে লিখতে হয় পিএ ভদ্রলোক যদিও মাইরিয়ার ধরনের মানুষ, তবু তার ধৈর্যেরও তো সীমা আছে। মিসির আলি অন্যদের মতো অপেক্ষা করছেন। মিনিস্টার সাহেব ভেতরে ডেকে নেবার ব্যাপারে কী পদ্ধতি ব্যবহার করছেন তাও বোঝা যাচ্ছে না। আগে এলে আগে যাবে এই পদ্ধতি নয়, অন্য কোনো পদ্ধতি কাজ করছে। যে পদ্ধতিই হোক সেই পদ্ধতিতে মিসির আলির নাম বোধ হয় সবার শেষে। সবারই ডাক পড়ছে, শুধু মিসির আলির ডাক পড়ছে না। 1টা বেজে গেছে, মিনিস্টার সাহেব নিশ্চয়ই দুপুরের খাবার খেতে যাবেন। ঠিক 1টা বাজতেই পেয়ে বলল, আপনারা যারা বাকি আছেন তারা আগামী বুধবার আসুন। স্যার এখন লাঞ্চ ব্রেক নেবেন। 3টায় স্যারের ক্যাবিনেট মিটিং আছে। মিনিস্টার আলি অন্যদের সঙ্গে উঠে দাঁড়ালেন। পিএ তার কাছে এসে বলল, স্যার আপনি বসুন, স্যার আপনাকে বসতে বলেছেন। কতক্ষণ বসবো? তা তো স্যার বলতে পারছি না। চা খান, চা দিতে বলি? বলুন। মিসির আলি ভেবেছিলেন এই দুপুরে নিশ্চয়ই শুধু চা দেবে না। ভর দুপুরে খালি পেটে চা খাওয়া ঠিক না, তা মিনিস্টার সাহেবের পিএ নিশ্চয়ই জানেন। চা আসার আগেই মিসির আলির ডাক পড়ল। হোম মিনিস্টার ছদরুদ্দিন হাসি মুখে বললেন, আসুন ভাই, ভাত খেতে খেতে কথা বলি। এটা শুধু যে ভদ্রতার কথা তা না। মিসির আলি লক্ষ্য করলেন টেবিলে 2টো থালা সাজানো। মিনিস্টার সাহেব নিজেই টিফিন ক্যারিয়ার খুলছেন। মিসির আলি সাহেব বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসতে পারেন। সাবান, তেল, গামছা সব আছে। ইচ্ছা করলে গোসল সেরে ফেলতে পারেন। হা হা হা। আপনি কি আমাকে সত্যি সত্যি আপনার সঙ্গে খেতে বলছেন? অবশ্যই। এতটা ভদ্রতা কেন দেখাচ্ছেন জানতে পারি কি? মিনিস্টার বলেই যে অভদ্র হতে হবে এমন কোনো কথা আছে কি? না, তা নেই, তবে সব সাক্ষাৎ প্রার্থীকেই আপনি নিশ্চয়ই দুপুরে আপনার সঙ্গে খেতে বলেন না? না, সবাইকে বলি না, তবে একজনকে সবসময় বলি। আমার প্রবলেম হচ্ছে আমি একা খেতে পারি না। খাবার খাওয়ার সময় কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য যারা দেখা করতে আসে তাদের মাঝ থেকে একজনকে ঠিক করে রাখি, যার সঙ্গে ভাত খাবো। সেটা কিভাবে ঠিক করেন? অ্যালফাবেটিক্যালি। দেখুন মিসির আলি সাহেব, খেতে বলেছি খাবেন, এত কথা কেন? মিসির আলি খেতে বসলেন। আয়োজন অতি সামান্য। পটল ভাজি, ট্যাংরা মাছের ঝোল, ডাল, ভাতের চালগুলোও মোটা মোটা। ইরি হবারই সম্ভাবনা। মিসির আলি সাহেব। জি। খেতে পারছেন তো? পারছি। খাবারের মান ভালো নয়? কি করব বলুন, মিনিস্টার হিসেবে যা পাই তাতে এর চেয়ে ভালো সম্ভব না। অধিকাংশ লোকের ধারণা আমরা রাজার হালে থাকি। আপনি হয়তো থাকেন না, অনেকেই থাকে। তাও ঠিক। সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার। আমরা হলাম মাছরাঙা পাখি। এখন বলুন কি জন্য এসেছেন আমার কাছে? ওসমান গনি প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। বলুন। আমার কথা আপনি কতটুকু গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন সেটা ভেবেই কথা বলতে সংকোচ বোধ করছি। সংকোচ বোধ করবেন না, বলুন। আপনার কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হবে। আপনি কে আমি জানি, আপনার কর্মপদ্ধতি সম্পর্কে জানি। আমার জানা মতে পুলিশের কিছু জটিল মামলায় আপনি সাহায্য করেছেন। আমার আগে যিনি হোম মিনিস্টার ছিলেন তিনি আপনার প্রসঙ্গে একটা নোট রেখে গেছেন। গুলিউর রহমান সাহেব, চেনেন তাকে? জি, চিনি। কিভাবে চেনেন? একটা খুনের মামলার ব্যাপারে উনি আমার সাহায্য চেয়েছিলেন, আমি সাহায্য করেছিলাম। এখন আপনার বক্তব্য বলুন। ওসমান গনির মৃত্যু রহস্য সমাধানে আমি আপনাদের সাহায্য করতে চাই। বাক্যটা আবার বলুন, ভালো মতো শুনিনি। মিসির আলি বাক্যটি দ্বিতীয়বার বললেন। হোম মিনিস্টার খাওয়া বন্ধ রেখে স্থির চোখে তাকিয়ে রইলেন। যখন কথা বললেন তার গলার স্বরে বিরক্তি চাপা রইল না। ওসমান গনির মৃত্যুতে কোনো রহস্য নেই। কাজেই আপনি কী ধরনের সমাধানের কথা বলছেন বুঝতে পারছি না। হার্ট অ্যাটাকে মৃত্যু, ডাক্তারদের তাই ধারণা। ডাক্তারদের ডেথ সার্টিফিকেটে কথা পরিষ্কার লেখা আছে। আমার ধারণা এটা হত্যাকাণ্ড। একটা হাস্যকর ধারণা করার তো কোনো অর্থ হয় না। আপনার মনে হচ্ছে ধারণাটা হাস্যকর? অবশ্যই মনে হচ্ছে।
শুধু আমার না, অনেকেরই মনে হবে। যাদের কল্পনা শক্তি অত্যন্ত উর্বর তাদের কথা অবশ্য ভিন্ন। আপনি যদি বলতেন এটা আত্মহত্যা, তাও গ্রহণযোগ্য মনে করতাম। কিন্তু আপনি ভুলে গেছেন যে বাথরুম ভেতর থেকে বন্ধ ছিল, দরজা ভেঙে তাকে বের করা হয়। আমার মনে আছে, তারপরেও আপনি বলছেন হত্যাকাণ্ড। জি বলছি। হোম মিনিস্টার হাসতে হাসতে বললেন, হত্যাকারী কে তাও কি জেনে গেছেন? অনুমান করছি। অনুমানও করে ফেলেছেন? আপনি দেখছি খুবই ওস্তাদ লোক। স্যার, আপনি শুরুতে বলেছিলেন আপনি আমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, কিন্তু এখন তা করছেন না। আমার মনে হয় আপনার উচিত আমার কথা এক কথায় উড়িয়ে না দেয়া। আমার অনুমান ক্ষমতা ভালো, অতীতে অনেকবার তার প্রমাণ দিয়েছি, ভবিষ্যতেও দেব। আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে ভূত, ভবিষ্যৎ, বর্তমান আপনি সব চোখের সামনে দেখতে পান। মিনিস্টার আর কিছু না বলে খাওয়া শেষ করে উঠলেন। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে বললেন, আমি তাহলে যাই। বসুন, খানিকক্ষণ বসুন। পান আছে, পান খান। আমার পান খাওয়ার অভ্যাস নেই। পান এমন কিছু জটিল খাদ্য না যে তা খাবার জন্য অভ্যাস করতে হয়। মুখে দিয়ে চিবুলেই পান খাওয়া যায়। এটা স্বাস্থ্যের জন্যও ভালো। দীর্ঘ সময় চিবানো হয় বলে প্রচুর জারক রস বের হয়ে হজমে সহায়তা করে। বসুন, নিজের হাতে পান বানিয়ে দেব, খেয়ে দেখুন। হোম মিনিস্টারের হাতে বানানো পান চিবুতে চিবুতে মিসির আলির মনে হলো এখানে আসা ঠিক হয়নি, দিনটাই নষ্ট হয়েছে। মিসির আলি সাহেব। জি। আপনার অনুমান শক্তি তো প্রবল, এখন বলুন দেখি আমার সম্পর্কে আপনার কী অনুমান? সংক্ষেপে বলুন। কিছুক্ষণের মধ্যেই আমাকে উঠতে হবে। নিন, সিগারেট টানতে টানতে বলুন। আপনার সিগারেট খাওয়ার অভ্যাস আছে তো? আছে। মিনিস্টার সাহেব নিজেই লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিলেন। মিসির আলি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, স্যার, আপনি ভান করতে পছন্দ করেন। শুধু পছন্দ না, ভান করাটা অত্যন্ত জরুরি বলে মনে করেন। আপনি অতি সাধারণ খাবারের ব্যবস্থা দুপুরে করেন এবং একজনকে সঙ্গে নিয়ে খান, যাতে সে প্রচার করতে পারে মিনিস্টার সাহেব কী রকম ভালো মানুষ এবং কত সাধারণ খাবার খায়। অর্থের অভাবে আপনি ভালো খাবার খেতে পারছেন না, অথচ বেনসন অ্যান্ড হেজেসের সিগারেট ক্রমাগত টানছেন। আপনি খদ্দরের পাঞ্জাবি পরেছেন, কিন্তু যে ঘড়িটি আপনার হাতে আছে তার নাম রোলেক্স। আমি যতদূর জানি পৃথিবীর দামি ঘড়ির মধ্যে এটি একটি, প্রায় লাখখানিক টাকা দাম। যিনি খদ্দরের পাঞ্জাবি পরবেন তিনি হাতে দিবেন 200-300 টাকা দামের ঘড়ি। এটাই স্বাভাবিক। তবে এই ঘড়ি আপনি নিজের টাকায় কেনেননি, উপহার হিসেবে পেয়েছেন। এই একটা ব্যাপার অবশ্য আছে, উপহার হিসেবে পেয়েছেন এটা কি করে অনুমান করেছি ব্যাখ্যা করব? মিনিস্টার সাহেব আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললেন, তার প্রয়োজন নেই, আপনার অনুমান শক্তি ভালো, স্বীকার করছি। তাহলে আমি কি ধরে নিতে পারি আপনি ওসমান গনি হত্যা রহস্য নিয়ে কাজ করার অনুমতি দেবেন? আপনার অতিরিক্ত আগ্রহের কারণ কি? আমার আগ্রহের কারণ হচ্ছে আমি এই রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েছি, কিংবা বলা যায় আমাকে জড়িয়ে ফেলা হয়েছে। সেই অংশ আপনার অজানা নয়। ওসমান গনি সাহেবকে আমি একটি চিরকুট লিখি, তিনি ওই চিরকুট পাওয়ার পর আপনাকে টেলিফোন করেন। হোম মিনিস্টার শুকনো গলায় বললেন, ঠিক আছে, আপনি রহস্য উদ্ধারের চেষ্টা করুন। সিআইডির হাতে দিয়ে দিচ্ছি। ওদের একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কাজ করবেন। পুলিশ প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারে, সেই হিসেবেই সাহায্য চাওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিসির আলি উঠে দাঁড়ালেন। হোম মিনিস্টার তার দিকে তাকিয়ে আছেন বিরক্ত চোখে। মিসির আলি সেই বিরক্ত অগ্রাহ্য করে হাসি মুখে বললেন, স্যার যাই, আপনাকে ধন্যবাদ। নাদিয়া অবাক হয়ে বলল, মিসির আলি সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার বাবার মৃত্যু নিয়ে তদন্ত চালাতে? পুলিশ আপনাকে এই দায়িত্ব দিয়েছে? জি, হোম ডিপার্টমেন্টের চিঠি আছে, আপনি কি পড়তে চান? না, পড়তে চাই না, চিঠি আপনার কাছে থাকুক। আমি বুঝতে পারছি না এখানে তদন্তের কী আছে? হার্ট ফেলিওরে যারা মারা যায় তাদের সবার বেলাতেই কি তদন্ত হয়? সাধারণ একটি মৃত্যু। মৃত্যু সাধারণ কি না এ বিষয়ে আপনার নিজেরও কিন্তু সন্দেহ আছে। শুরুতে আপনি আমাকে বলেছিলেন আপনার ধারণা এটা আত্মহত্যা। আমি তখন গভীর শোকের মধ্যে ছিলাম। প্রবল শোকে মানুষের চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায়, সহজ জিনিসটিকে জটিল মনে হয়। এটাই স্বাভাবিক। আপনার কি তা মনে হয় না? হ্যাঁ, মনে হয়। আপনি ঠিকই বলেছেন। তার চেয়ে বড় কথা, বাবা মারা গেছেন বাথরুমে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। তাও জানি। তাহলে ঝামেলা করতে চাইছেন কেন? আমি কোনো ঝামেলা করতে চাইছি না। ঝামেলা আমি একেবারেই পছন্দ করি না। আমি শুধু এ বাড়ির মানুষদের কিছু প্রশ্ন করে চলে যাব। একদিন বড়জোর 2 দিন লাগবে। পুলিশের কী কারণে সন্দেহ হলো যে বাবার মৃত্যু তদন্তযোগ্য একটি বিষয়? পুলিশের সন্দেহ হয়নি, তারা ডাক্তারের সার্টিফিকেট মেনে নিয়েছে। সন্দেহটা হয়েছে আমার।
সন্দেহ হবার কারণ কি? অনেক কারণ আছে, একটা কারণ বলুন। দরজা ভেঙে আপনার বাবাকে বের করতে হলো, এটাই সন্দেহের প্রধান কারণ। আমি আপনাদের বাথরুম দেখেছি। জাস্ট আ মিনিট, বাথরুম কখন দেখলেন? প্রথম যেবার এ বাড়িতে এসেছিলাম, আপনার বাবার ডেড বডি বিছানায় শোয়ানো, তখন ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমের দিকে তাকালাম। মিসির আলি সাহেব, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ওই বাথরুমে বাবা মারা যাননি। তাতে অসুবিধা নেই, একটা বাথরুম দেখে অন্য বাথরুমগুলো সম্পর্কে ধারণা করা যায়। আমি বাথরুমের লকিং সিস্টেম আগ্রহ নিয়ে দেখলাম। ভেতর থেকে লক করা যায়, একবার লক করলে বাইরে থেকে খোলা যায় না। তবে বাইরে থেকে চাবি দিয়ে খোলা যায়, যায় না? হ্যাঁ, যায়। আপনার বাবার বাথরুম ছিল ভেতর থেকে তালাবদ্ধ, খুব সহজেই বাইরে থেকে চাবি দিয়ে দরজা খোলা যেত। তা না করে আপনারা পুলিশ ডেকে আনলেন। নাদিয়া হেসে ফেলল। তার চোখে মুখে এতক্ষণ যে কঠিন ভাব ছিল তা দূর হয়ে গেল। সে হালকা গলায় বলল, নিন মিসির আলি সাহেব, চা নিন। চা খেতে খেতে কথা বলি। মিসির আলি সিগারেট ধরালেন। নাদিয়া হাসি মুখে বলল, আপনার কথা সত্যি, চাবি দিয়ে বাথরুমের দরজা খোলা হয়। এ বাড়ির দরজাই এরকম। এ বাড়িতে বাথরুম নিয়ে ঘরের সংখ্যা হচ্ছে 33। 33টি চাবির একটি বড় গোছা। কোনো চাবিতে কোনো নাম্বার দেয়া নেই, কারণ চাবিগুলো ব্যবহার করা হয় না। 33টি চাবি থেকে একটা বাথরুমের চাবি অনুমানের ওপর বের করা অসম্ভব ব্যাপার। তাছাড়া চাবির গোছা থাকে বাবার কাছে, তিনি তা কোথায় রেখেছেন তা আমাদের জানা নেই। এখন একজন বুদ্ধিমান লোক হিসেবে আপনি আমাকে বলুন, এই অবস্থায় আমাদের কি করা উচিত? চাবির গোছা খুঁজে বেড়ানো উচিত, না দরজা ভাঙা উচিত? দরজা ভাঙা উচিত। সেই কাজটিই আমরা করেছিলাম। আরেকটি কথা, পুলিশকে ডেকে এনে দরজা ভাঙা হয়নি। দরজা যখন ভাঙা হচ্ছে তখন পুলিশ চলে আসে। সম্ভবত আপনার জানা নেই, দুজন পুলিশ সেন্ট্রি আমাদের বাড়ি পাহারা দেয়। হইচই শুনে তারা নিচ থেকে উপরে চলে আসে। আমার কথাগুলো কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? জি, মনে হচ্ছে। এরপরেও আপনি তদন্ত চালিয়ে যেতে চান? যদি আপনি অনুমতি দেন তবেই তদন্ত চালাবো। আমি অনুমতি দিলাম। এ বাড়িতে যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করুন, ঘুরে ফিরে দেখুন। সবচেয়ে ভালো হয় কী করলে জানেন? সবচেয়ে ভালো হয় যদি আপনি অতিথি হিসেবে এ বাড়িতে উঠে আসেন। যতদিন আপনার দরকার হয় এ বাড়িতেই থাকবেন, খাওয়া দাওয়া এখানে করবেন, তদন্তের কাজ শেষ হলে চলে যাবেন। এতে আমার নিজেরও সুবিধা হয়। কী সুবিধা? আপনার পাশাপাশি থেকে তদন্তের ধারাটা দেখতে পারি। বইপত্রে পড়েছি ডিটেকটিভরা কী করে খুনি পাকড়াও করে, বাস্তবে দেখিনি। আপনার কারণে সেই সুযোগ পাওয়া যাবে। মিসির আলি বললেন, আপনার কি ধারণা হলো যে আমি খুনি ধরতে এসেছি? সঙ্গত কারণেই এই ধারণা হয়েছে। স্বাভাবিক মৃত্যু কিংবা আত্মহত্যা, এই দুই কারণে তদন্তের জন্য বিশেষজ্ঞ আনা হয় না। খুন টুন হলে তবেই বিশেষজ্ঞরা আসে। আমি কি ভুল বলেছি? না, ভুল বলেননি। আপনি তাহলে আসছেন এ বাড়িতে? জি, আসছি। তাহলে দেরি করবেন না, আজই চলে আসুন। দি আর্লিয়ার দি বেটার। এক সুটকেস বই এবং এক সুটকেস কাপড় চোপড় নিয়ে সন্ধ্যাবেলা মিসির আলি রোজভিলায় উঠে এলেন। আব্দুল মজিদ নামের মধ্যবয়স্ক এক লোক তাকে থাকার ঘর দেখিয়ে দিল। বিরাট ঘর, অ্যাটাচড বাথরুম। সেই বাথরুমও বিশাল, বাথটাব আছে, ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা আছে। বাথরুমে যে ব্যাপারটা তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো তা হলো বড় একটা ঘড়ি। এখন পর্যন্ত কোনো বাথরুমে তিনি ঘড়ি দেখেননি। ঘরের আসবাবপত্রে রুচির ছাপ স্পষ্ট। খাটের পাশে বড় কার্পেট, এক কোণায় জানালার পাশে লেখার টেবিল, টেবিলে কাগজ কলম খাম, স্টপেজ স্ট্যাম্প থরে থরে সাজানো। অন্য প্রান্তে বিরাট ওয়ারড্রব, দেয়ালে রানোয়ার দুটি ছবির প্রিন্ট, দুটিই অপূর্ব। প্রিন্ট মনেই হয় না ঘরে কোনো আয়না নেই, এই একমাত্র ত্রুটি। আব্দুল মজিদ, জি স্যার। ঘর খুব পছন্দ হয়েছে, এত সুন্দর করে সাজানো, কিন্তু কোনো আয়না নেই। ব্যাপারটা কি বলুন তো? ড্রেসিং রুম স্যার আলাদা, আয়না ড্রেসিং রুমে। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না যখন দেখলেন এই ঘরের সঙ্গে লাগোয়া দুটি ঘর আছে, একটা বসার ঘর, অন্যটি ড্রেসিং রুম। বসার ঘরে টেলিফোন এবং ছোট টিভি সেট আছে। স্যার, আপনার খাবার কি এইখানে দিয়ে যাব? না, ডাইনিং টেবিলে গিয়ে খাবেন। এখানেই দিয়ে যাবেন। ডিনার কখন দেবো স্যার? আমি একটু রাত করে খাই, 10টার দিকে। জি আচ্ছা স্যার, এখন কি চা দিয়ে যাব? এক কাপ চা পেলে মন্দ হয় না। তার আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। স্যার, আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, তুমি করেই বলবো। প্রশ্নের জবাব দিতে কি কোনো অসুবিধা আছে?
জি না স্যার, অসুবিধা নেই, আপা বলে দিয়েছেন আপনি যা জানতে চান তা যেন বলি। আপা যদি বলতো ওনার প্রশ্নের জবাব দিও না, তাহলে কি জবাব দিতে না? মজিদ চুপ করে রইল। মিসির আলি বললেন, বসো মজিদ। মজিদ বলল, আমি বসবো না স্যার, যা বলার দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবো। বেশ, তাহলে প্রথম প্রশ্ন করি, খুব সহজ প্রশ্ন। তুমি কতদিন এ বাড়িতে আছো? 11 বছর। কাটায় কাটায় 11 বছর? না একটু বেশি, না একটু কম। 11 বছর 1 মাস। তোমার কাজ কি? স্যারের একটা লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি, গানের অ্যালবাম, ক্যাসেট, সিডি। ক্যাসেটের লাইব্রেরি। আমি সেই লাইব্রেরি দেখাশোনা করি। তোমার চাকরি জীবন কি এখানেই শুরু, না এর আগে কোথাও কাজ করেছো? বিভিন্ন জায়গায় নানান ধরনের কাজ করেছি। রানা কনস্ট্রাকশনে কোম্পানিতে ছিলাম, প্লাম্বিং মেকানিক। সেখানে 3 বছর কাজ করেছি। তারপর স্যারের লাইব্রেরির দায়িত্ব নেই। মিউজিক লাইব্রেরির জন্য যখন আলাদা একজন লোক আছে, তখন নিশ্চয়ই ধরে নেওয়া যায় যে লাইব্রেরিটা ওসমান গনি সাহেবের অত্যন্ত প্রিয়। জি স্যার, খুব প্রিয়। তুমি যখন লাইব্রেরিতে থাকো না, তখন কি এটা তালাবদ্ধ থাকে? জি স্যার, তালাবদ্ধ থাকে। এই বাড়ির সব ঘরের জন্য চাবি আছে, সেই চাবির গোছা কার কাছে থাকে? স্যারের কাছে। তবে এই ঘরের চাবি আমার কাছে থাকে। এখন ওই চাবিগুলো কোথায়? লাইব্রেরি ঘরের ড্রয়ারে। এনে দেবো স্যার? না, আনতে হবে না। ওসমান গনি সাহেব যখন বাথরুমে আটকা পড়লেন, হইচই হতে থাকে, তখন তুমি কোথায় ছিলে? লাইব্রেরি ঘরে। হইচই শুনে তুমি ছুটে গেলে? জি না স্যার, আমি যাইনি। আমি কিছুই বুঝতে পারিনি। লাইব্রেরি ঘরে আছে এয়ার কুলার, এই জন্য দরজা জানালা বন্ধ থাকে। ওই রাতে এয়ার কুলার চালু ছিল, দরজা জানালা ছিল বন্ধ, বাইরের কোনো শব্দ কানে আসেনি। তুমি কখন জানতে পারলে? ঘটনার 2 ঘন্টা পর। গভীর রাতে এতক্ষণ লাইব্রেরি ঘরে তুমি কী করছিলে? গান শুনছিলাম স্যার। তোমার পড়াশোনা কত দূর? 2 বছর আগে প্রাইভেটে বিএ পাশ করেছি। মিসির আলি কিছুটা বিব্রত বোধ করলেন। বিএ পাশ একজন মধ্যবয়স্ক মানুষকে তুমি তুমি করে বলা যায় না, বলা উচিত নয়। সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হয়। মিসির আলি আব্দুল মজিদের দিকে ভালো করে তাকালেন। বিশেষত্বহীন চেহারা, দাঁড়িয়ে আছে কুঁজো হয়ে, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, চোয়াল নড়ছে, পান চিবুচ্ছে বোধহয়, জর্দার গন্ধ আসছে। মিসির আলি বললেন, ওসমান গনি সাহেবের স্ত্রীও তো বাথরুমে মারা যান, তাই না? জি। একই বাথরুম? জি, একই বাথরুম। তখন তুমি কোথায় ছিলে? মিউজিক লাইব্রেরিতে ছিলাম। জেগেছিলে? জি, জেগেছিলাম। আব্দুল মজিদ কি একটা বলতে গিয়েও বলল না, চুপ করে রইল। মিসির আলি বললেন, তুমি কি বলতে চাচ্ছ বলো। কিছু বলতে চাচ্ছি না স্যার। আচ্ছা যাও, যদি কিছু লাগে কলিং বেল টিপবেন, আমি চলে আসব। আমার কিছু লাগবে না। চা কি স্যার দিয়ে যাব? দিয়ে যাও। আব্দুল মজিদ ঘর থেকে বের হয়েই চা নিয়ে এলো। মনে হচ্ছে চা তৈরিই ছিল। মজিদ বলল, যদি কফি খেতে চান কফিও দেওয়া যাবে। খুব ভালো ব্রাজিলিয়ান কফি আছে। পার্কুলেটরে কফি তৈরি করা হয়। স্যার খুব কফি পছন্দ করতেন। আমি কফি পছন্দ করি না। আব্দুল মজিদ আবারও কী যেন বলতে গেল, শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। মিসির আলি বললেন, কিছু বলবে? জি না স্যার। বলতে ইচ্ছা করলে বলতে পারো। কিছু বলতে চাই না স্যার। রাতে মিসির আলি একা একা ডিনার শেষ করলেন। খাবার নিয়ে এলো আব্দুল মজিদ। মিসির আলি মনে হলো সে তাকে দেখছে ভীত চোখে, আর চোখে তাকাচ্ছে, চোখে চোখ পড়া মাত্র চোখ সরিয়ে নিচ্ছে। আব্দুল মজিদ, জি স্যার। তুমি আমাকে কিছু একটা বলতে চাচ্ছ, বলে ফেলো। আব্দুল মজিদ মাথা নিচু করে নিচু গলায় বলল, রাত 12টার পর যদি বাথরুমে যান, তাহলে বাথরুমের দরজা বন্ধ করবেন না। কেন? একটু অসুবিধা আছে স্যার। কী অসুবিধা? দরজা খোলা যায় না। দরজা খোলা যায় না মানে? ভৌতিক কিছু ব্যাপার আছে স্যার, আপনি হয়তো বিশ্বাস করবেন না। দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আর খোলে না। মিসির আলি সহজ গলায় বললেন, রাত 12টার পর বাথরুমে গেলে এবং দরজা বন্ধ করলে আপনা আপনি দরজা বন্ধ হয়ে যায়? সব সময় হয় না স্যার, মাঝে মাঝে হয়। তোমার ধারণা ব্যাপারটা ভৌতিক? জি স্যার। আচ্ছা, আমি মনে রাখবো। সাবধান করে দেওয়ার জন্য ধন্যবাদ। আব্দুল মজিদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আপাকে এটা না বললে খুব ভালো হয় স্যার, আপা শুনলে খুব রাগ করবেন। আমি কাউকে কিছু বলবো না। আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে স্যার? পান নিয়ে আসবো? আনো, পান আনো, তবে জর্দা দিও না, আমি জর্দা খাই না। রাত 11টায় মিসির আলি ঘুমোতে যাবার কথা, তিনি 12টা পর্যন্ত জেগে রইলেন বাথরুমের দরজার ব্যাপারটা পরীক্ষা করার জন্য। 12টা 10 মিনিটে বাথরুমে ঢুকলেন।
দরজা বন্ধ করলেন, যথাসময়ে বের হয়ে এলেন। দরজা খুলতে কোনো সমস্যা হলো না, তবে রাতে তার ভালো ঘুম হলো না। অস্বস্তি বোধ করতে লাগলেন। বারবার ঘুম ভেঙে গেল, দুঃস্বপ্নও দেখলেন। সেই দুঃস্বপ্নে লম্বা একটা মানুষ এসে বলল, মিসির আলি সাহেব, আপনি সোনার দাঁত কিনবেন? আমার কাছে সোনার দাঁত আছে, খাঁটি সোনা। মিসির আলি বললেন, না, আমি সোনার দাঁত কিনবো না। আপনাকে স্যার কিনতেই হবে। এই কে আছিস, স্যারের কয়েকটা দাঁত টেনে তুলে ফেল। দেখি দাঁত না কিনে স্যার কোথায় যায়। লোকটির কথা শেষ হতেই বাথরুমের দরজা খুলে সারাশি হাতে একটা ভয়ঙ্কর দর্শন মানুষ বের হয়ে এলো। মিসির আলি ছুটছেন, লোকটাও সারাশি হাতে পেছনে পেছনে ছুটছে। রাত ৩টার দিকে ঘুমের আশা ছেড়ে দিয়ে বারান্দায় বেতের চেয়ারে বসলেন। তাকে থাকতে দেওয়া হয়েছে একতলায়। দোতলায় পায়ের শব্দ হচ্ছে, চটির ফটফট শব্দ আসছে। কেউ একজন বারান্দার এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে এবং আসছে। নিশ্চয়ই নাদিয়া।